বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সবসময় বিভিন্ন কৃষির তথ্য। আজকে যে তথ্যটা জানাবো, যাদের আসলে নিচু জায়গা আছে, যারা আসলে অল্প জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমরা বিভিন্নভাবে কাজে লাগা এবং বেকারত্ব দূর করার লক্ষ্যে আপনাদের বিভিন্ন টেকনোলজিগুলো দেখাইছি। আজকে যেটা দেখাবো ধান। আমাদের এই জমিগুলোতে কিন্তু মাছ চাষ হতো, আপনারা অবগত আছেন, এবং আমরা মাছের সাথে ধান করি। এটা একটা সনাতন পদ্ধতি, অনেক আগেকার পুরাতন পদ্ধতি, কিন্তু সেটাকেই আমরা আবার মানুষ বা উদ্যোক্তা বা আমাদের দেশের উদ্যমী উদ্যোক্তারা যেন ভুলে না যায়, সেটা যেন আমরা ধরে রাখতে পারি, তারই লক্ষ্যেই কিন্তু ধান চাষ, মাছ চাষ, বিভিন্ন কৃষি ফসলকে সমৃদ্ধ করার অনেক চিত্রই আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেটা আসলে বাংলাদেশে রাসায়নিক সারের উপর নির্ভরশীল। আমরা রাসায়নিক সার না দিলে ধান আবাদ করতে পারি না। রাসায়নিক সার ছাড়া আমরা মনে করি আসলে ধান হয় না। এই ভুল ধারণাটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রিয় দর্শক যদি এখানে বসি একটু দেখেন, আমাদের এই ধান রাসায়নিক সার ছাড়া, ধান পাক এখনো আসে নাই, এটা কিন্তু রাসায়নিক সার ছাড়া ধান। এটা কিভাবে সম্ভব হলো, এটার উপর অনেক প্রতিভা, অনেক তথ্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম। সেটা হলো মাছের ওয়েস্ট বা মাছের অ্যামোনিয়াযুক্ত যে পানিটা বা মাছের স্লাসটা আমরা সবসময় আমাদের এই গোটা কৃষি ফার্মে ব্যবহার করি। কারণ মাছ খাওয়ার পরে যে পানিটা খারাপ হয়ে যায়, এই পানিটাকে আমরা আমাদের কৃষি ফার্মে বা এই ধানে যখন ব্যবহার করি, তখন এই খাবারটা অত্যন্ত একটা শক্তিশালী খাবার হয় এবং সেটাতে রাসায়নিক সারের বিকল্প হিসাবে, জৈব হিসাবে কাজ করে এবং আমাদের ফলন বৃদ্ধি পায় এবং রোগ ব্যাধ কম হয়, পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা অব্যাহত পাই। এই তথ্যটাই আপনাদের সাথে দীর্ঘদিন ধরে শেয়ার করতেছি যে আপনারা যদি কৃষি ফার্ম করেন, সেখানে সাইটে যার যতটুকু সম্ভব আপনারা পুকুর রাখবেন। আমরা কিন্তু এই জমিটা ধান করতে পারতাম, কিন্তু ধান করি না কেন? এই মাছের ওয়েস্টটাই আমরা গোটাটা জায়গাতেই ব্যবহার করতেছি অধিক ঘনত্ব। এটা 8-10 দিন গেলে এই পানিটা সবুজ যখন হয়, তখন আমরা এই পানিটাকে আবার রিসাইকেলিং করে এই ধানে দেই এবং আমাদের কৃষি ফার্মের ড্রাগন, পেয়ারা, লেবু, পেঁপে, আদা বিভিন্ন গাছে দেওয়ার কারণে যে পরিমাণ ফসলের গ্রোথ এবং পোকামাকড়, ব্লাস্টের আক্রমণ সব দিক থেকে আমরা বাঁচি। কিন্তু যখন আপনারা রাসায়নিক সার দিবেন, তখন দ্রুত গতিতে আসলে গাছ হয়ে যায়, গাছ হালে পড়ার প্রবণতা থাকে, ফলন কম হয়ে যায়, প্রচণ্ড তাপের কারণে তাপ অসহনশীল হয়ে যায়। আমাদের আজকে 40-42 ডিগ্রি তাপমাত্রাতেও ধানের যদি একটু চেহারা, আমরা গোটাটা জমি আজকে ধান দেখাবো আপনাদেরকে, যদি ধানটা লক্ষ্য করেন, মাঠের সাইডে কিন্তু আরও ধান আছে, সেই ধানগুলোর থেকে ইনশাল্লাহ অনেক ভালো একটা পারফরমেন্স আছে। চলুন যাওয়া যাক অন্যান্য জমিগুলোতে। প্রিয় দর্শক, একটু যদি এই সাইডের ধানগুলাকে আপনারা লক্ষ্য করেন, দেখুন ইনশাল্লাহ ধানের সৌন্দর্য, ধানের চেহারা এবং ধানের গঠন প্রণালী, যেটা আসলে রাসায়নিক সার ছাড়া করলে যে অবস্থাটা হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমাদের এই সাইডটা একটু দেখেন, তাহলে সেটা কিন্তু খুবই সুন্দর, বরঞ্চ এত পরিমাণ সার হয়েছে যেটা আসলে আপনাদেরকে আসলে বোঝা অত্যন্ত কঠিন এবং জটিল হওয়া যাবে। এবং ধানের ফলন আমার মনে হয় আমাদের মাঠের যে ধানগুলো আছে সেটার থেকে দ্বিগুণ পরিমাণ হওয়া সম্ভব। তাহলে কিন্তু এখানেই আসলে লাভ অংশটা। আমরা রাসায়নিক সার ব্যবহার করলাম না, ছত্রাকনাশকের পরিমাণ অত্যন্ত কম, পোকামাকড়ের উপদ্রব কম, এবং ধান মাছ একত্রে করে যে একটা মুনাফা অর্জন করা যায়, সেটাই আসলে আমাদের মাছবাড়ির তথ্য ছিল। এবং এই সাইডগুলো প্রিয় দর্শক, আমরা কিন্তু আদা করছি। যদি আরো পিছনে একটু যাই, এই সাইডে যদি একটু আপনারা লক্ষ্য করেন, ধান দেখাবো না, একটু আদা আমরা কিন্তু আসলে এই নেট দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমরা কিন্তু আসলে আদা লাগাচ্ছি। মোটামুটি আদার গাছ ফুটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। অধিক তাপমাত্রার কারণে আসলে আদাটা এখন পর্যন্ত আমাদের হয় না। একটু যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ এই আলগুলাকেও কাজে লাগাচ্ছি। যদি আল্লাহ চায়, এরকম একটা আলে প্রচুর পরিমাণ আমাদের অর্থকারী ফসল, মশলা জাতীয় ফসল আদা চাষ করা সম্ভব। এবং নিচে আমরা এখানে ধান করছি, ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব। এবং তার নিচে আমরা মাছ দিছি, যে মাছ বাংলাদেশের পোনা বলা হয় সোনা। এই সোনা আমরা ইনশাল্লাহ এটাতে চাষ করে
আমরা আমিষের চাহিদা মেটাতে পারবো। তাহলে একই জমিকে 3 থেকে 4টা ক্ষেত্র ব্যবহার না করা পর্যন্ত আমরা কিন্তু লাভবান হব না। প্রিয় দর্শক, তাই যাদের এই ধরনের জমি আছে, যাদের এই ধরনের পরিকল্পনা আছে, আমরা যেভাবে সাজাছি, আমরা যেভাবে করছি, সেই তথ্যগুলা দিয়ে কৃষিকে সমৃদ্ধ করে কৃষি আমাদের সবচেয়ে বড় এন্টারপ্রাইজ বা শিল্প, এই শিল্পকে রক্ষা করার স্বার্থে, এই শিল্প দেশব্যাপী ছড়িয়ে যাওয়ার অর্থে আমরা আপনাদেরকে সেই তথ্য দিয়ে আপনাদের সাথে থেকে কৃষিকে ডেভেলপ করার জন্যে অঙ্গীকারবদ্ধ। আমাদের তথ্যগুলা যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে করে কৃষিতে সমৃদ্ধ করেন, বেকারত্বের অভিশাপ দূর করেন এবং আপনি একজন কর্মজীবী মানুষ হিসাবে এ দেশ এবং জাতিকে উপহার দেন যে কর্মই পারে আমাদের দেশের মানুষকে সুস্থ সবল রেখে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া, মূল উদ্দেশ্য। আজ থেকে 2 বছর আগে যখন 12% জায়গা নিয়ে এই কৃষি ফার্মটা শুরু করি, সেই চিত্র থেকে আপনাদের সামনে বিভিন্ন চিত্রগুলা তুলে ধরতেছি যে কৃষি করেও সমৃদ্ধিতা করা যায়, কৃষি করেও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়, কৃষি করেও ইজ্জত সম্মান ভালোবাসা পাওয়া যায়, কৃষি করে পরিবার পরিজন নিয়ে ভালো থাকা যায়। এটাই আমাদের মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া ছিল। যারা বাংলাদেশের আনাচে কানাচে একটু কর্মসংস্থানের জন্য হেলায় ফেলায় ঘুরে এই টেবিলের কাগজ এই টেবিলে, এই টেবিলের কাগজ এই টেবিলে, বাড়ির বসত ভেটাটুকু বিক্রি করে একটু কর্মসংস্থানের চেষ্টা করতেছেন, না করে আপনারা নিজেই উদ্যোক্তা হন, নিজেই কর্মজীবী হন, আরও 10 জনকে কর্মজীবী করে আপনি আপনার কর্মসংস্থান তৈরি করেন। এটাই আমাদের মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনারা এই অ্যামোনিয়াযুক্ত ওয়েস্ট দিয়ে ব্যবহার করে আমরা রাসায়নিক সারের বিকল্প হিসাবে রাসায়নিক সারকে কম ব্যবহার করে আমরা কৃষিকে বিপ্লব ঘটাবো। এটাই ছিল মূল উদ্দেশ্য, মূল চাওয়া পাওয়া এবং আল্লাহ পাক সেটা কবুল করছে, আলহামদুলিল্লাহ। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।